অনন্ত জীবনের গান গাই। রাজা বা সরকারের বিরুদ্ধে কথা বললে বা বিরুদ্ধচারণ করলে সেটা হয় বিদ্রোহ, আর সেটা হচ্ছে রাজকীয় দৃষ্টিতে। আর সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য যে লড়াইটা হয় সেটা জনগণের অবস্থান থেকে সেটা হয় গণ অভ্যুত্থান। অর্থাৎ একই বিষয় একজনের চোখে বিদ্রোহ, ষড়যন্ত্র, চক্রান্ত, অন্য আরেকজনের চোখে সেটি হয়ে যায় অভ্যুত্থান। এই প্রাচীন বাংলায় প্রথম যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেই গণ অভ্যুত্থানটির নাম হচ্ছে, আমরা সেটাকে বলতে পারি বরেন্দ্র গণ অভ্যুত্থান। অর্থাৎ বরেন্দ্র অঞ্চলে এই ঘটনাটা ঘটেছিল। ঐতিহাসিকরা এর নাম দিয়েছেন কৈবর্ত বিদ্রোহ, কিন্তু মূলত এটি ছিল একটি গণ অভ্যুত্থান। কেন গণ অভ্যুত্থান? সেটা হচ্ছে কৈবর্তরা অন্তজ শ্রেণীর মানুষ। কৈবর্ত নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে মৎস্যজীবী বা জেলে সম্প্রদায়ের নাম, চেহারা। কিন্তু কৈবর্তে বলতে শুধুমাত্র মৎস্যজীবী বা জেলে সম্প্রদায়ই নয়, অর্থাৎ নদী বা সমুদ্রের কাছাকাছি বা জল বেষ্টিত এরিয়াতে যারা জীবিকা নির্বাহ করত, যে অন্তজ শ্রেণী, স্থানীয় বাসিন্দা, তাদেরকেই কৈবর্ত বলা হতো তখন। এই কৈবর্ত শব্দটি কোথা থেকে এসেছে সেটি নিয়ে অনেক মতভেদ আছে। কেউ মনে করেন যে মাছ জল থেকে জীবিকা, কেউ মনে করেন জল থেকে জীবিকা আহরণ করেন বলেই তাদের নাম হয়েছে কৈবর্ত। কেউ মনে করেন হোম থেকে বর্ত মানে বৃত্তি, পেশা, অর্থাৎ কৃষিকাজের সাথে সম্পর্কিত যে বৃত্তি, সেই কৃষকদেরকেও কৈবর্ত বলা হইতে পারে। অনেক গবেষকের মতে এই সাধারণ অন্তঃশ্রেণীর, এই বাংলা ভূখণ্ডের মানুষই কৈবর্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। যারা মনে করেন যে জল থেকে জীবিকা নির্বাহ করে যারা, তারাই কৈবর্ত, তাদের বংশধরদের মধ্যে দুইজন বিখ্যাত ব্যক্তি আমাদের এই বাংলা ভূখণ্ডে আছেন। একজন হচ্ছেন ভূপেন হাজারিকা, আর একজন হচ্ছেন হরিশঙ্কর জলদাস। যাই হোক, আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। আলোচনাটা হচ্ছে ওই সময়টায় একাদশ শতাব্দীতে পাল রাজারা রাজত্ব করতেন। 1070 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় মহিপাল রাজত্ব করতেন। তিনি রাজা হওয়ার পরে কিছু সমস্যা তৈরি হয়েছিল। এমনিতেই বৌদ্ধ রাজারা ছিলেন সহনশীল এবং তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, মানুষকে তেমন একটা অত্যাচার নিপীড়ন করতেন না। কিন্তু এই দ্বিতীয় মহিপাল তিনি সিংহাসনে বসার পরে জনগণের উপর কিছু অত্যাচার শুরু করলেন। তার মধ্যে একটি হচ্ছে, যারা মৎস্যজীবী ছিলেন তাদেরকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কারণ বলা হইতো বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, তাহলে কোনো জীবকে হত্যা করা যাবে না। এই এম্বার্গো যখন জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় তখন তাদের জীবিকার উপর আঘাত আসে। এই রাজা দ্বিতীয় মহিপাল সিংহাসনে আরোহণ করে তার
দুই ভাই সুরপাল এবং রাষ্ট্রকূটকে সন্দেহবশত বন্দী করেন, যে যাতে তারা বিদ্রোহ করতে না পারে। এই বিষয়টা প্রজাদের মনে খুব পীড়াদায়ক ছিল এবং প্রজা পীড়নের কারণে জনগণ বিদ্রোহ করে। রাজার চোখে সেটা বিদ্রোহ, যেহেতু ইতিহাসবিদরা এই ঘটনাটা লিপিবদ্ধ করেছেন, এই জন্য এটার নাম দিয়েছেন কৈবর্ত বিদ্রোহ। আসলে এটা ছিল একটি গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে দ্বিতীয় মহিপাল নিহত হন। আর এই কৈবর্ত বিদ্রোহ বা এই কৈবর্ত গণ অভ্যুত্থান বা বরেন্দ্র গণ অভ্যুত্থানের প্রধান নেতা ছিলেন দিব্য বা দিব্যক। এই দিব্য বা দিব্যকের নেতৃত্বে এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল এবং এই অভ্যুত্থানের কারণে এই বাংলা ভূখণ্ডের একটা অংশ প্রায় 50 বছর স্বাধীন ছিল। প্রায় 50 বছর পাল রাজাদের অধীনে এই অংশটুকু ছিল না, এই বরেন্দ্র অঞ্চল। তো এই 50 বছর এই বরেন্দ্র অঞ্চল কৈবর্তরা শাসন করার পরে রামপালের আমলে, রামপালও একজন রাজা, তার সময়ে তিনি অন্যান্য সামন্তদেরকে লোভ লালসা দেখিয়ে নিজেদের দলভুক্ত করেন। নিজেদের দলভুক্ত করার পরে এই রামপাল তিনি এই দিব্য বা দিব্যকের যে ভাইয়ের পুত্র ভীম তখন শাসন করছিলেন এই স্বাধীন বঙ্গভূমি, তার সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং এক পর্যায়ে এই ভীমকে জীবিত অবস্থায় বন্দী করেন এবং রাজ্য পুনরুদ্ধার করেন। পরবর্তীতে এই ভীমের অনুসারীরা আবার যখন সেই অভ্যুত্থান চালিয়ে যেতে থাকে, তখন কথিত আছে এই রামপাল তার স্বর্ণ কলস উল্টে, অর্থাৎ প্রচুর পরিমাণ ধন সম্পদ বিতরণ করে লোকদেরকে নিজের পক্ষে টেনে নেয়। তারপরে ভীমের পরিবারকে এবং তার ভীমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই হচ্ছে কৈবর্ত গণ অভ্যুত্থানের ইতিহাস বা বরেন্দ্র গণ অভ্যুত্থানের ইতিহাস। এই ইতিহাসটা আমাদের বাংলা ভূখণ্ডের মানুষের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। এটা সংগঠিত হয়েছিল একাদশ শতাব্দীর শেষ দিকে এবং শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে, প্রথম দিকে, অর্থাৎ প্রথমাংশে। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিদ্রোহ নিয়ে বা এই অভ্যুত্থান নিয়ে নানা গবেষকরা নানা ধরনের মত দিয়েছেন। এমনকি মহেশ্বতা দেবী তিনিও বলেছেন, যদি কৈবর্তরা জয় লাভ করতেন এবং জয় লাভ করার পরে যদি কৈবর্ত শাসন যদি চালু থাকতো, তাহলে এই বাংলার ইতিহাস এবং সংস্কৃতি অন্যভাবে লেখা হইত এবং সেই ইতিহাসটা হয়ে উঠত অন্তঃশ্রেণীর মানুষের সংস্কৃতির ভিতর দিয়ে। এটা একটা বিষয়, যে কারণে আমাদের এই ভূখণ্ডের মানুষের যে লড়াই এবং সংগ্রামের ইতিহাস, এটা একদিনের নয়। কেউ যদি মনে করেন যে 54 বা 55 বছর আগে যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়ে গেছে, বিষয়টা এরকম না। এর জন্য হাজার বছর ধরে এই দেশের মানুষের লড়াই করতে হয়েছে এবং প্রতিটা লড়াই গুরুত্বপূর্ণ, প্রতিটা লড়াইয়ের নেতারাই গুরুত্বপূর্ণ, প্রতিটা লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও অবদান আছে।
তারাও গুরুত্বপূর্ণ। তো এই বিদ্রোহের বা এই গণ অভ্যুত্থানের যে ফলাফল, এই ফলাফল ছিল এরকম যে এটা পাল রাজাদের ভিত্তি দুর্বল করে দেয়, ফলে সেন রাজাদের উত্থান ঘটে এবং যে কুফলটা হয়েছে সেটা হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদের উত্থান ঘটেছিল এবং ব্রাহ্মণ্যবাদকে পরাস্ত করে পরবর্তীতে এই দেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এই যে জনবিদ্রোহ বা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, এর আরেকটি কারণ বিদ্যমান ছিল। এই দ্বিতীয় মহিপাল নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী বা মতাদর্শের হওয়া সত্ত্বেও তিনি ব্রাহ্মণ্যবাদী বিষয়কেই সবসময় সামনে নিয়ে এসেছেন এবং তিনি সমাজে শ্রেণীভেদ প্রথাকে সমর্থন করা শুরু করেছিলেন। ফলে জনগণের মধ্যে যে একটি সাম্য পূর্বে রাজারা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সেই সাম্যের ধারণার মধ্যে ব্যাঘাত ঘটেছিল। ফলে প্রজাসাধারণ ক্ষুব্ধ হয়ে ওঠে, যে কারণে এই দ্বিতীয় মহিপালের সময়ে এই অভ্যুত্থানটি ঘটে। এই ইতিহাসগুলি থেকে আসলে আমরা একটি বিষয়ে শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে ন্যায়, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সাম্য। এই সাম্যের বিরুদ্ধে যে যাবে এবং যেই বৈষম্য তৈরি করবে তার বিরুদ্ধেই জনগণ লড়াই করবে, তার বিরুদ্ধেই জনগণ তার অবস্থান ব্যক্ত করে গণ অভ্যুত্থান ঘটাবে এবং হাজার বছর ধরে এই বিষয়টাই আমাদের কাছে প্রমাণিত হয়। যে কারণে যে ন্যায় এবং সাম্যের জন্য এই হাজার হাজার বছর ধরে লড়াই চলমান আছে, সেই লড়াইটাকে কোনো অবস্থাতেই থামিয়ে দেওয়া যাবে না। কারণ ন্যায় এবং সাম্য যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে।